অনেক মানুষ এসেছিল, লোক এসেছিল অনেক দেখলাম। তো এই জাতীয় একটা অনুষ্ঠানের, এই জাতীয় একটা প্রতিষ্ঠানের আমাদের এই সময় খুব প্রয়োজন আছে, যারা শুধু দেশের মধ্যে থেকে কথা বলে, দেশের বাইরে যেও কথা বলতে পারবে, সেখানে যারা ইয়ে করতে পারবে। আর সার্কের একটা বিষয় আছে, এটাতে ওনাদের এটা স্কোপটা বেশি, কারণ সার্ক তো একটি ইন্টার গভর্নমেন্টাল বডি। সার্কে তো সরকারের বাইরে কেউ আসতে পারে না, কোনো নন গভর্নমেন্ট অর্গানাইজেশন সেখানে মেম্বার হতে পারে না। কিন্তু আমি মনে হয় যে আপনি এই প্রতিষ্ঠা করেন, সরকার ইচ্ছে করলে মেম্বার হতে পারবে, আর বেসরকারি সংগঠনগুলো তো আছে পৃথিবীর বহু দেশে, বিশেষ করে দক্ষিণ এশিয়ার বহু দেশেই অনেক ভালো ভালো মানবাধিকার সংগঠনগুলো রয়েছে, তাদেরকে না আপনারা একত্রে কাজ করতে পারবেন। তো সেই জন্য আমি খুব আশাবাদী, এই যে সার্কের যে জন্ম এবং যেভাবে তারা শুরু করেছে অতি অল্প দিনের ভিতরে, তারা শুধু বাংলাদেশের জন্য না, তারা পুরো দক্ষিণ এশিয়ার জন্য একটা গুরুত্বপূর্ণ অবদান তারা রাখে। আমি প্রথমে যে কথাটা শুরু করতেছি, বাংলাদেশ তো আমরা সবাই জানি দীর্ঘদিন ধরে বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ। সাম্প্রদায়িক সম্প্রীতির একটা উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে বাংলাদেশ, এবং এটা পরীক্ষিত এবং প্রমাণিত, সারা বিশ্বের কাছে প্রমাণিত। এবং সেটা আমরা 1971 মুক্তিযুদ্ধের সময় শুধু না, অনেক আগে থেকে যদি আপনি দেখেন, বাংলাদেশের সবসময় বাংলার হিন্দু, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, এই যে গান আমরা যেগুলো শুনেছি, দেখেছি, এগুলো সবসময় আমরা দেখেছি। ঠিক এই দেশের কথা, এরকম একটি অসাম্প্রদায়িক দেশের বাসিন্দা হয়ে একজন মানুষ, তিনি আমেরিকার, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হয়েছে, এমনি একটি মিথ্যাচার করলেন, এটা একটা, আমার কাছে মনে হয়েছে এটা একটা ক্ষমার অযোগ্য অপরাধ তিনি করেছেন। আমরা তীব্রভাবে নিন্দা জ্ঞাপন করছি। আমরা আশা করছি তিনি কিভাবে গেছেন আমি জানি না। একটু আগে আমার কাছে একটা মেরিয়ে এসেছিল আমার বাসায়, আমি বলে আসছি যে কিভাবে গেছে আমি জানি না, তো স্টেট ডিপার্টমেন্ট বলতে পারবে তিনি কিভাবে গেলেন। তো আমি একটু মানে আজকের পেপারে দেখতেছিলাম, হিন্দু ঐক্য পরিষদের থেকে তারা বলেছেন যে আমরা তাদের পাঠাইনি, কিন্তু তিনি হিন্দু ঐক্য বৌদ্ধ খ্রিস্টান পরিষদের তিনি অর্গানাইজিং সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি। আমরা তো তাদের কাছে একটা স্টেটমেন্ট প্রত্যাশা করেছিলাম। আমাকে বারবার করে ওরা বলছিল যে কই উন্নত কোনো স্টেটমেন্ট দিলেন না, তারও স্টেটমেন্ট নিয়েছে, রাজেশ গুপ্তার স্টেটমেন্ট নিয়ে আমার ওখানে গিয়েছিল, তো তারা কেন দেয়নি। এই যে বারবার করে তথ্য এরকম করে করা হচ্ছে, কারণটাকে আমরা বুঝতে পারছি না। আবার এটি আজকে সাহায্য ছিল, এখন আবার যাবো, যে বসে আছে গাড়ি এসে চলে যাবো, সেখানেও বলবো, ওদের সাথে কথা হবে। যে আমরা প্রত্যাশা করি যে এটা মিথ্যাচার কি মিথ্যাচার না। এই যে এদেরকে আমি একদিন অনেক আগে একটা বড় প্রোগ্রামে আমি বলেছিলাম যে দেখেন, বাংলাদেশে যে সাম্প্রদায়িক সম্প্রীতি দেখছেন আপনারা, আপনি ব্যক্তিগতভাবে যদি চিন্তা করেন, আপনার অবস্থান যদি আপনি দেখেন, আপনি কতটুকু সুযোগ সুবিধা ভোগ করছেন বাংলাদেশে বসে, তাদের সভাপতিকে বলেছিলাম, তাহলে আপনি চিন্তা করতে পারবেন যে আপনি কোথায় আছেন, আপনি কত মানুষের চেয়ে ভালো অবস্থানে আছেন। আপনাকে ডেলিগেট করে নিয়ে গেছে, জেনেভাতে নিয়ে যাওয়া হয়েছে আমাদের ইউপিএর ইয়েতে, আর আপনারা যে চট্টগ্রামে আপনি একটু প্রতিবাদ করতে পারছেন না। আজকে আবার যাবো, বললো যে প্রতিবাদ করতে তাদের মাথাটা কোথা আছে, ওটা এদিক ওদিকে পাশ কাটিয়ে যাচ্ছে। তো পাশ কাটিয়ে গেলে চলবে না, তো একটা অসত্য কথা, একটা মিথ্যাচার, সেটা বলতে বাধা থাকার তো কোনো কথা নাই। এখন উনি কি উদ্দেশ্যে বলেছেন সেটা সে জানেন। তবে এই কথা ঠিক, এই কথার মধ্যে উনি দেশের ভাবমূর্তি অনেক ক্ষুণ্ণ করে ফেলেছে, এবং এই ভাবমূর্তিকে ফিরিয়ে আনার একটা দায়িত্ব আমাদের সবার রয়েছে, আমি মনে করি আপনাদের সবার রয়েছে। কারণ আমাদের সামাজিক যোগাযোগের যে মাধ্যমটি আছে, এই মাধ্যমটি আমাদেরকে ব্যবহার করতে ভালো কাজে। আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমের মধ্যে আমরা দেখে পাচ্ছি মাঝে মাঝে আমাদের কিছু ভীতির সৃষ্টি করা হচ্ছে। এই যে পদ্মা সেতু করতে 1 লক্ষ মাথা দিতে হবে, এই অযৌক্তিক, ঠিক এটার মতোই মতোই একটি অসত্য বানোয়াট একটা কথা বলা হলো, তাই না, আজগবি কথা বলা হলো। তো সেইটা কিছু কিছু লোকের বিশ্বাস করেছে। নোয়াখালী অঞ্চল গ্রামের খবর হলাম যে গ্রামের থেকে একজন বলেছে যে বাবা আমার বাচ্চাকে স্কুলে পাঠাবো না, ভয় ধরে গেছে। এবং একথা তো ঠিক, সেদিন একটা মাথাও পাওয়া গেছে পরশু দিনে, তাই না। এই যে একটা ভীতি, কে ওই মাথার লোভে, ওই লোভে মাথায় নিয়ে যাবে। তো এই যে বিষয়গুলো কাজ করছে, এগুলোকে আমাদের যোগাযোগ মাধ্যমে পজিটিভ হয়ে থাকে। আমি কালকেও বলেছি একটা চ্যানেলে যে যোগাযোগ মাধ্যমগুলোকে আমাদের পজিটিভ ওয়েতে ব্যবহার করার চেষ্টা করছে। অ্যাপস কিছু করা যায় কিনা দেখেন। আমরা
সংবাদপত্রের স্বাধীনতা সম্পূর্ণভাবে বিশ্বাস করি। ফ্রিডম অফ এক্সপ্রেশন আমাদের ইউডিএইচআর সার্বজনীন মানবাধিকার ঘোষণার আর্টিকেল 19 যে কথাগুলো বলেছে ফ্রিডম অফ এক্সপ্রেশন বাংলাদেশের সংবিধানে বঙ্গবন্ধু সবগুলোকে হুবহু রেখেছে। কিন্তু তার অর্থ এই না যে সেটাকে কেউ কোনো লোক এটাকে অপব্যবহার করো, অপপ্রয়োগ করো, মানুষের ক্ষতি করুক। আমি কিন্তু সরকারের ক্ষতি বলছি না, দেশের রাষ্ট্রের ক্ষতি করুক, সাধারণ মানুষের ক্ষতি করুক। এই যে মানুষের ভিতরে একটা ভীতি সঞ্চার করে দিচ্ছে, এই কাজগুলো যাতে না হতে পারে এগুলো আমাদের দেখতে হবে। তাই আমার বক্তব্য থাকবে এক্ষেত্রে যে এই যে উনি যে কথাটা বলেছেন, কীভাবে বলেছেন, কেন বলেছেন সেটা তো খতিয়ে দেখতে হবেই। সেই সাথে সাথে এই যে মিথ্যাচার রয়েছে সেই জন্য রাষ্ট্রের পক্ষ থেকে তার ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে, এটা আমাদের দাবি থাকে। আমরা লক্ষ্য করেছি, দেখেন সরকার অনেক অগ্রগতি হয়েছে এই বিগত এক দশকে। যদি আপনি দেখেন 10 বছর যদি আমরা ধরি, এই 10 বছরে যদি ধরে দেখেন 10 বছরে আমরা কোথায় গিয়েছি, আমাদের পার্কের জন্য কোথায় গিয়েছি, আজকে আমরা কত বড় বড় প্রজেক্ট করেছি। আজকে বাংলাদেশে যে তলাবিহীন ঝুলির দেশ বলা হচ্ছে সে বাংলাদেশ এখন কোথায় গিয়েছে, তাই না? আজকে বাংলাদেশের মানুষের মর্যাদা, আমরা যারা বাইরে যাই, আপনারা যারা বাইরে যাই, আমরা লক্ষ্য করেছেন বাংলাদেশের মানুষের মর্যাদাটা কত উপরে উঠেছে। আগে যে দেশের মানুষের মতো কথা বলতে চায় না বিদেশে, তখন তারা এগিয়ে আসে, বাংলাদেশ রোল মডেল হয়েছে। এটা তো শুধু এটা আমাদের কথা না, এটা তো বিশ্ব নেতৃবৃন্দের কথা। আমাদের প্রধানমন্ত্রী এই তৃতীয় বিশ্বের না, শুধু প্রধানমন্ত্রী বিশ্বের একজন অন্যতম নেতা হিসেবে স্বীকৃত। এ কথা দুষ্ট লোকেরও তার বিরুদ্ধে লোকেরও স্বীকার করতে বাধ্য যে তার কোনো বিকল্প আছে কিনা। তো সেই পরিপ্রেক্ষিতে, সেই প্রেক্ষাপটে আমরা আমাদের ভাবমূর্তিকে পূর্ণ করে কোনো সেটা আমরা দিতে পারি না। কারণ এই যে যেখানে কথাটা বলা হয়েছে, জায়গাটা তো অনেক বড় জায়গা। জেনারেল রশিদ তো বললেন না ইউর কথা, এটা তো গ্লোবাল কথা। হোয়াট মার্কিন প্রেসিডেন্ট সেজ দ্যাট বিকামস অর মার্কিন ডাজ, সেটা সারা পৃথিবীতে ছড়িয়ে যায় মুহূর্তের মধ্যে। এই যে কত বড় ড্যামেজ হয়ে গেল। এখন সামাজিক আমাদের অনুরোধ হবে, সামাজিক মাধ্যমে এগুলোকে প্রচণ্ডভাবে প্রচার করতে হবে যে না এই কথাটা মিথ্যাচার, এবং ওনাদের পক্ষ থেকে একটা স্টেটমেন্ট আসতে হবে। এবং আমি মনে করি যে উনি কেন বলেছিলেন আমি জানি না, ওনার একটা স্টেটমেন্ট দেওয়া উচিত যে উনি ভুল বলেছেন, অতএব তার জন্য ওনাকে ক্ষমা প্রার্থনা করা উচিত। যে আমি একটা মিথ্যা বলেছি, কেন বলেছেন সে কথাটা বলে দিয়েও বলা উচিত যে কেন বলেছেন। যদি অন্য কোনো কথা থাকে যে ভুল করে মুখ দিয়ে বেফাস বেরিয়ে গেছে, তাই না, তো সেটা আলাদা কথা। 3,70,00,000 কথা বলছে, 3,70,00,000 37 মিলিয়ন বলেছেন। সো আমি শুনলাম, মানে নিউজে দেখছিলাম আর কি, যে 37 মিলিয়ন পিপুল ডিসঅ্যাপিয়ার। সো বারবার এগিয়ে যে বলতে 37 মিলিয়ন পিপুল ডিসঅ্যাপিয়ার। তো 37 মিলিয়ন মাইনরিটি যদি পেলেন কোথায়? আমাদের দেশের লোক সংখ্যা 2011 সেন্সাস অনুসারে আমাদের দেশের লোক সংখ্যা হচ্ছে 14 কোটি সামথিং। 16 কোটি যদি ধরি, তার আমাদের লেস দেন 10% হচ্ছে হিন্দু এবং অন্য সম্প্রদায়ের লোক মিলে। তাহলে 1,60,00,000 লোক হয়, 3,70,00,000 কোথায় পেলেন? তো এই জাতীয় কথা মিথ্যাচার, এগুলো আমাদেরকে যুক্তি প্রমাণ করে আমাদেরকে বোঝাতে হবে না। আমাদের সবার একটা এগুলোর দায়িত্ব থাকতে হবে না, আমি মনে করি আছে আমাদের সবাই। দ্বিতীয়টি আসেন, এখন আরো অনেক জিনিস, পদ্মা সেতুর কথা বললাম, অনেক ভালো কাজ। এই যে নারী ও শিশুদের উপরে নির্যাতনের জন্য আমাদের দেশে অনেক সুন্দর সুন্দর আইন করা হয়েছে। কিন্তু বাস্তবতা হচ্ছে যে আমরা সত্য কথা বলতে গিয়ে আমরা নারীদের, আমরা মেয়েদেরকে আমরা এখনো নিরাপত্তা সম্পূর্ণ নিরাপত্তা দিতে পারিনি, ব্যর্থ হয়েছে। অতি সম্প্রতিকালে বিগত 6 মাসে নারী এবং শিশু নির্যাতনের যে চিত্র আমরা দেখেছি, এটা একটা ভয়াবহ চিত্র। এটা কিন্তু কোনো ক্রমে গ্রহণযোগ্য না। এই চিত্র আমাদেরকে বন্ধ করতে হবে, এবং তার জন্য বারবার করে কথাটা বলা হয়েছে যে আবেদন হিসেবে একটা কথা বলেছেন যে আমাদের ঘর থেকে শুরু করতে হবে। কারণ আমাদের দেশে আইন আছে, আমাদের আইন প্রয়োগকারী সংস্থা আছে, এবং আমাদের আইন প্রয়োগকারী সংস্থার সাথে সাথে আমাদের দেশে থাকা সত্ত্বেও কিন্তু তারা ধরছেও, কিন্তু বিচারের দীর্ঘসূত্রিতার কারণে বা তারা সবগুলো ধরতে পারছে না, থানায় গেলে মামলা হয় না, বা হলেও সেটার বিচার অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে দেখা যাচ্ছে সেটা বেরিয়ে যাচ্ছে। এই যে বিষয়গুলো ঘটতেছে, তাতে তো মানুষের তো শান্তি আসতেছে না, মানুষের তো নিরাপত্তা আসতেছে না। এত কিছুতে আমাদের প্রয়োজনটা কি? সো এই যে আমরা যে সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে পারছি না, সেটা তো নিশ্চিত করার জন্য আমাদেরকে ব্যবস্থা নিতে হবে। উই মাস্ট টেক সাম মেজার যাতে আমরা এটা বন্ধ করতে পারি। অতএব আমাদের দাবি থাকবে, যেটা একটু আগে জেনারেল রশিদ বললেন, যে
উনি একটা কথা বলেছেন না, আমরা দেখছি 6 মাসের মধ্যে হাইকোর্টের নির্দেশনা এসেছে, এখানে আমাদেরকে স্বাগত জানাই, সাধুবাদ জানাই। আমি কিন্তু সবসময় এই কথা বলে আসছি, ওই যখন নুসরতের ঘটনা হয় আমি কিন্তু স্পষ্টভাবে বলেছিলাম যে নুসরতের ঘটনা, কারণ আমিও তো একজন ম্যাজিস্ট্রেট ছিলাম, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছিলাম, নুসরতের ঘটনা তদন্ত করতে ম্যাক্সিমাম 2 থেকে 3 সপ্তাহ সময় লাগার কথা। যাক, আসার কথা হচ্ছে 2 থেকে 3 সপ্তাহ বলেছে, 6 সপ্তাহের মধ্যে তারা তদন্ত রিপোর্ট দিয়েছে। আমরা বলেছিলাম যে বরগুনার যেটা বরগুনার রিফাত হত্যা তো 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহ রিফাত হত্যা চার্জশিট দেওয়া যায়, কারণ বরগুনার নয়নবনকে কারা পেরেছে, কারা বড় করেছে, নয়নবন কে, এগুলো নয়নবনের বিরুদ্ধে এতগুলো মামলা মোকদ্দমা রয়েছে, আর নয়নবনের উপর আমাদের কোনো নজরদারি থাকবে না। আর কারা কারা মারলো প্রকাশ্য দেবালোকে কলেজের সামনে আমরা দেখিনি, সবাই দেখেছি। বরগুনা ছোট্ট শহর, রাজধানী ঢাকাটা সবাই চেনে, তো কতক্ষণ লাগার কথা এই তদন্ত রিপোর্ট দিতে? পুলিশ কর্মকর্তারা জানেন, কিন্তু আমি তো ব্যক্তিগতভাবে মনে করি এটা 2 সপ্তাহ লাগার কথা না। এবং বিচার প্রক্রিয়াও আমাদের অনেক দীর্ঘ সময় লাগে, এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে কি হয়? বিচার জাস্টিস কি বলে, জাস্টিস ডিলেড জাস্টিস বাড়িয়ে, তাই হয়ে যায়। সাক্ষী সহ উৎপাদন প্রত্যেকটা স্টেজে আমরা দেখেছি আমাদের অবক্ষয় হয়েছে। এই থানায় মামলা করা থেকে শুরু করে, থানার আপনার তদন্ত থেকে শুরু করে, সাক্ষীদের সেই 164 থেকে শুরু করে, 164 করতেছেন, আবার সেটা রিড করছে। আপনার ওই মামলা, আপনার ওই সাক্ষীদেরকে হাজির করা থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় আমাদের অবক্ষয় রয়েছে। সাক্ষীদের হাজির করতে পারছেন, আলামত নষ্ট হয়ে যাচ্ছে এই দীর্ঘসূত্রতার কারণে। তার আদালত কীভাবে রায় দেবে? কিন্তু আদালতকেও এগিয়ে আসতে হবে, আদালতকেও বুঝতে হবে। আমি সেদিন বলেছি একটা ফোরামে, ওনাদের সঙ্গে আলাপ করার সময় বলেছিলাম যে আপনারও এগুলোকে যেগুলো সেন্সেশনাল কেস আছে, দয়া করে সেন্সেশনালগুলো আগে হাত দেন, দেখেন তো সেন্সেশনাল কেসগুলোকে নিয়ে, যেটা নিয়ে মানুষ কনসার্ন। নুসরতের ব্যাপারে মানুষ কনসার্ন, অবশ্য দেয়ার আর মেনি আদার কেসেস লাইক নুসরত, দেয়ার মেবি, কিন্তু নুসরতটা সারা দেশের মানুষ জানে। মানুষের যে একটা আস্থার জায়গা আছে আদালত, মানুষের যে একটা আস্থার জায়গা আছে পুলিশ, মানুষের যে আস্থার জায়গাগুলো আছে, সেই আস্থার জায়গাগুলো যদি নষ্ট হয়ে যায় তখন কিন্তু মানুষের, তাহলে কিন্তু আর কিছু থাকবে না। এই আস্থার জায়গাগুলো কিন্তু আমাদের ধরে রাখতে হবে। এই জন্য আমরা খুব বেশি সমালোচনা করতে চাই না, কারণ মানুষের বিশ্বাসটা যেন সেখানে থাকে। তবে তাদের উপর সতর্ক থাকা উচিত যে আমাদের এই জায়গাগুলো যদি না থাকে তাহলে আমাদের প্রয়োজনটা কিসের জন্য থাকবে। হোয়াট ইজ ইউজ অফ আওয়ার সার্ভিস? আমরা যেখানে আছি, আমরা কি আমাদের প্রত্যেকে কি আমাদের দায়িত্ব আমরা সঠিকভাবে পালন করতে পারছি? আমার তো মনে হয় না আমরা পারছি। পারলে তো এই অবস্থা আজকে হতো না। এই বাংলাদেশের স্বপ্ন তো বঙ্গবন্ধু দেখেনি। তিনি সোনার বাংলা চেয়েছিলেন কিসের জন্য? সোনার বাংলা কারা বানাবে? সোনার মানুষ হতে হবে। সেই সোনার মানুষগুলো তো এখন আমাদের আমরা পাইনি, তৈরি করতে পারিনি। সেই জন্য আমাদের সবাইকে কাজ করতে হবে, এবং এই কাজে একটা অগ্রণী ভূমিকা রাখতে পারে। যে আমাদের যে ভ্যালুসগুলো আছে, সেই ভ্যালুসগুলো নিয়ে আপনারা এগিয়ে যেতে পারেন। যে ভ্যালুসগুলো নিয়ে, আমাদের যে ভ্যালুসগুলো ছিল সেই ভ্যালুসগুলো নিয়ে এগিয়ে যেতে পারেন, সেটা স্যার মানবাধিকার ফাউন্ডেশন করতে পারে, এটা বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। অতএব স্যার ফাউন্ডেশনকে, স্যার মানবাধিকার ফাউন্ডেশনটা নতুন সংগঠন হলো, আপাতদৃষ্টিতে ছোট হলো, আমি খুব আশাবাদী স্যার মানবাধিকার ফাউন্ডেশন অনেক বড় প্রতিষ্ঠানে রূপান্তরিত হতে পারে। তারা যে সময়, এই অল্প সময়ের মধ্যে তারা যে কাজটি কাজ করেছেন এবং তারা যে দৃষ্টান্ত রেখেছেন, আমার দৃঢ় বিশ্বাস তারা আরো অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারবে যদি আপনারা ধীরে ধীরে সম্প্রীতি থাকে। আরেকটা আবেদন হিসেবে একটা কথা বলেছেন, এই কথাটা খুব ভালো কথা, দামি কথা, যে আমরা তো জাতীয় মানবাধিকার কমিশন করে কতটুকু কি করতে পারছি জানি না, চেষ্টা করেছিলাম যে দেশে একটা মানবাধিকার কমিশন আছে, সেই সুযোগ নিয়ে বা কিছু কিছু মানবাধিকার প্রতিষ্ঠান তারা নিজেদেরকে এইভাবে যেভাবে বললো আর কি, তারা বিভিন্ন জায়গায় যাচ্ছে। দেখেন, আমি বারবার করে নোটিশ দিয়েছি পেপারে, এখানে কোনো পয়সা লাগে না, বিনা পয়সায়, কোনো স্ট্যাম্পও লাগে না, সাদা কাগজের আপনি তো অভিযোগ দাখিল করতে পারেন। তো সেখানে দেখা যাচ্ছে ডেকে নিয়ে যাচ্ছে, এত টাকা দাও। বাড়িতে যে হামলা করে তারা যদি সমন ইস্যু করে আর কি, বাড়িতে যে হামলা করে তারা মেম্বার বানাচ্ছে। আমাকে কত লোক বললো, আমার একটা মানবাধিকার কমিশন মেম্বার বানানো যায় না? এমন যে আমার ওখানে তো 6 জন মেম্বার আছে, 6 জন মহামান্য রাষ্ট্রপতি নিয়োগ দিয়েছে, আমি সহ। আমার তো মেম্বার বানানোর ক্ষমতা তো রাষ্ট্রপতি দেয়নি, মহামান্য রাষ্ট্রপতি দেয়নি, রাষ্ট্রও দেয়নি। এই ক্ষমতা তো আমার নেই, আমি কি করবো? সবাই যখন দেখলাম আপনাদের মেম্বার ওই জেলায়, সেই জেলায় কোনো না, জেলায় জেলায় আমরা যেতে পারি না, জেলায় আসলে আমাদের ক্ষমতাটা দেখতে হবে। আর মানবাধিকার কমিশন, মানবাধিকার নামে কেউ যত মানে
তার এই প্রতিষ্ঠানগুলোকে যেমন প্রিয় সাহা যেটা করলেন এগুলো সেটা একটা মানবাধিকার কর্মী, সেটা একটা প্রতিষ্ঠানের প্রধান হবার। এই তো এই প্রেস ক্লাবই তো তার সাথে একটা দুটো না, এই প্রেস ক্লাবে তার সাথে আমি ছিলাম, আর অনেক লোক ছিল। হ্যাঁ আছে না? হ্যাঁ অনেক ছবি আছে। আচ্ছা আমি ছিলাম, শাহরিয়ার কবির ছিল, বহু লোকজন আমরা ছিলাম আর কি বিভিন্ন প্রোগ্রামে। সো বহু জায়গায় ছিল, শুধু মানবাধিকার কর্মী হিসেবে আমরা তাকে জানতাম, তাই না? এবং এই যে রিলিজিয়াস মাইনরিটি, আমরা যে নির্বাচনের সময় নির্বাচনের স্যার ফাউন্ডেশনে কাজ করেছে, আমরাও কাজ করেছি। আমি আমাদের ঘাতক দান নির্মূল কমিটি সহ আমরা বিভিন্ন জেলায় জেলায় গিয়েছি। প্রতিটি মানুষ যাতে ভোট কেন্দ্রে যেতে পারে সেটা নিশ্চয়তা দেওয়ার জন্য আমরা জেলা প্রশাসনকে, পুলিশ প্রশাসনকে আমরা নির্দেশনা দিয়েছি, তারা সেইভাবে কাজও করেছে। দেখেন এবারের নির্বাচনে অন্তত এই অভিযোগটি আপনি পাবেন না যে কেউ ভোট কেন্দ্রে যেতে পারেনি, রাতে তাকে ভয় দিয়ে ভোট কেন্দ্রে যাওয়া থেকে বিরত রেখেছে, এই অভিযোগটি পাবেন না। এটা আমরা কাজ করেছিলাম, এটা সম্ভব হয়েছিল আর কি। তো তারপরেও দেখা যাচ্ছে যে এই জাতীয় একটা ঘটনা, কেন এই কথাটা কীভাবে ওনার মুখোমুখি আসলে কী স্বার্থে আসলে আমি বুঝতে পারি না। তো যাই হোক, আমি আপনারা যে উদ্যোগ নিয়েছেন এই উদ্যোগে আপনারা সফলকামী হবেন এই আমার দৃঢ় বিশ্বাস। আপনাদের ভিতরে যে উদ্দীপনা দেখেছি, আপনাদের ভিতরে যে কর্মস্পৃহা দেখেছি, আপনাদের ভিতরে যে ডেডিকেশন দেখেছি, তাতে আমি বিশ্বাস করি যে স্যার মানবাধিকার ফাউন্ডেশন আমাদের মানবাধিকারের পিছনে আমরা যে কথা পিছনে পড়ে আছি এই বিষয়গুলো